শেখ হাসিনা সহ ৩ জনের মানবতা বিরোধী অপরাধ মামলার রায় কাল সরাসরি সম্প্রচার করবে বিটিভি। সবগুলো অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। সকালে প্রসিকিউটর গাজী তামিম জানান, আসামি নারী বিবেচনায় সর্বোচ্চ শাস্তি এবং অন্য কোনো সাজা থেকে অনুকম্পা পাওয়ার আইনি সুযোগ নেই। এদিকে দোষীদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারকে দেওয়ার আবেদন জানিয়েছে প্রসিকিউশন। আগামীকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের মামলা, যেটি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, সেই মামলার রায় আগামীকালকে ঘোষণা হওয়ার কথা আছে। আমরা আশা করছি যে কালকেই এই ট্রাইব্যুনাল উক্ত মামলার রায় ঘোষণা করবেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই মামলার রায় রিসিভ করার জন্য প্রস্তুত আছি এবং আমরা আগেও বলেছি যে এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, প্রসিকিউশন 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের। শুধু তাই নয়, এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে, শহীদ আছে, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম। ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে যে আদেশ দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নেবে, এটাই। আর আমরা তো বলেছি যে আমরা সর্বোচ্চ শাস্তি আশা করি। আমাদের ক্রিমিনাল জুডিসপ্রুডেন্স যেটা আমাদের দেশে সিআরপিসি আছে, সেখানে জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। এদিকে আগামীকাল শেখ হাসিনা সহ 3 জনের রায় ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকায় শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। তবে কেউ জনগণের জানমালের ক্ষতি করতে আসলে শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছে ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। যদিও গত কয়েকদিন ধরে বিভিন্ন নাশকতা, বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা জনমনে আতঙ্ক ছড়িয়েছে। আগামী 17 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতা প্রতিহত করতে নেওয়া হয়েছে নিরাপত্তার ছক। যদিও রায়ের আগের দিন থেকেই শাটডাউন কর্মসূচি দিয়ে রেখেছে আওয়ামী লীগ। কর্মসূচি ঘিরে ককটেল হামলা ও আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি প্রতিরোধে রাজধানী জুড়ে প্রশাসনের বিশেষ নিরাপত্তা রয়েছে। জনগণের জানমালের ক্ষতি করতে আসলে শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছে ডিএমপি উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। 17 তারিখ বলতে কথা নাই, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং নগরবাসীর জানমাল নিরাপত্তা রক্ষার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি এবং সেই অনুযায়ী আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা সাজানো থাকে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার সকল রিসোর্সেস এবং জনবল ব্যবহার করে জনগণের পাশে থাকবে। এই ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না। কার্যক্রম নিষিদ্ধ কোনো দল বা সংগঠন যদি কোনো তৎপরতা চালানোর চেষ্টা করে, সেটাও আমরা বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। শেখ হাসিনার রায়কে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে গুজব ও বিভিন্ন কর্মসূচির নামে উস্কানিমূলক পোস্ট। শিমুল খান, মাইটিভি, ঢাকা। 24 জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে 14তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ পেশ হবে। অন্য 2 সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এদিন নতুন একজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা রয়েছে। তবে 16 নম্বর সাক্ষী পুলিশের নায়েক আবু বকর সিদ্দিকের জেরা শেষ না হওয়ায় তা সম্পন্ন করবেন আসামি পক্ষের আইনজীবীরা। গত 13 নভেম্বর প্রত্যক্ষদর্শী হিসেবে গত বছরের 16 জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের আগে পরের বর্ণনা দেন তিনি।
ভোটারদের কেন্দ্রে আনা ও নিরাপদ নির্বাচনী পরিবেশের জন্য দলগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 12টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে তিনি কথা বলেন। সকাল 10:30টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই সংলাপ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। দুপুর 12টা পর্যন্ত সংলাপ হবে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে। দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত সংলাপ হবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে। আমরা এটা আমাদের একটা জাতীয় বিষয়, এই সুষ্ঠু নির্বাচন দেওয়ার একটা জাতীয় বিষয়। জাতি হিসাবে আমরা একসাথে কাজ করে ইনশাল্লাহ কামিয়াব হব, সে বিশ্বাস নিয়ে আমি আজকে আমার সমাপ্তি টানছি আজকের এই সভা। আপনাদেরকে আবার মুবারকবাদ জানাই। আপনারা যে কষ্ট করে এতক্ষণ ধরে 2 ঘন্টা বসে আলোচনা করলেন, এই জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শিমুল খান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শিমুল, নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর আজকের সংলাপের বিষয়বস্তু সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জাতীয় যারা রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দদেরকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। আজ দ্বিতীয় দফার সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। সকালে 6টি রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। এখন দ্বিতীয় পর্যায়ের যে সংলাপ রয়েছেন সেই সংলাপে অংশগ্রহণ করছে রাজনৈতিক দলসহ নির্বাচন কমিশনের যারা কর্মকর্তারা রয়েছেন। তারা কিন্তু সংলাপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, ভিতরে সংলাপ শুরু হয়েছে এবং এখানে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার আর যিনি প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। তারা এখানে যে বিষয়টি জানিয়েছেন যে নির্বাচন আসলে অবাধ ও সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সহযোগিতা সহ আপামর জনতা তথা রাজনৈতিক যারা নেতৃবৃন্দরা রয়েছেন দলের, সেই নেতৃবৃন্দদের এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কিন্তু তাদের সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশনার। সেই জায়গা থেকে কিন্তু এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে কিভাবে এই নির্বাচনটাকে সুষ্ঠু করবে। সাধারণ মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, সেই ভোট প্রয়োগের যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনার জন্য যাতে সঠিকভাবে দিতে পারে এবং এই নির্বাচনের মাধ্যমে যাতে আগামী সরকার গঠিত হয় সে বিষয়ে কিন্তু সংলাপে অনুষ্ঠিত হচ্ছে এবং সে বিষয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতামত ব্যক্ত করেছেন। ইতিমধ্যেই দ্বিতীয় দফার সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এখানে বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি কিন্তু এই সংলাপে অংশগ্রহণ করছেন এবং তারা কিন্তু আসলে পরামর্শ দিচ্ছেন যে কিভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা যায় সে বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনের যারা কর্মকর্তারা রয়েছেন তাদেরকে পরামর্শ দিচ্ছেন। বলে রাখি, এর আগে বৃহস্পতিবার প্রথম দফার সংলাপ কিন্তু অনুষ্ঠিত হয়। সেই সংলাপে কিন্তু প্রথম সারির যারা রাজনৈতিক দলগুলো রয়েছে, বড় বড় রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এসে তারা যে মতামত ব্যক্ত করেন এবং নির্বাচনকে ভালো করার জন্য একটি নির্বাচনকে যাতে আপামর জনতা যে দীর্ঘদিন যাতে ভোট দিতে পারেনি বাংলাদেশের মানুষ, সে কথাগুলো বারবারই উল্লেখ করছেন এবং প্রশাসনের যে ব্যবস্থাপনা সেটি ঢেলে সাজানোর যে প্রক্রিয়া রয়েছে সেই বিষয়ে পরামর্শ দিচ্ছেন এবং নির্বাচনের মাঠে যারা ছোট ছোট রাজনৈতিক দলগুলো রয়েছে তারা ভোটের মাঠে অংশগ্রহণ করেন, তাদের উপর যাতে দমন নিপীড়ন যাতে বড় রাজনৈতিক দলগুলো না করে সে বিষয়ে কিন্তু আসলে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মতামত ব্যক্ত করেছেন। আসলে নির্বাচনের মাঠে যে আসলে অসংহতির যে বিষয়গুলো রয়েছে, কোথাও কোথাও ভোট চুপি, কারচুপি, সেই বিষয়গুলো ছোট রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তাদের কিন্তু এই বিষয়গুলো সাফার করতে হয় এবং এই বিষয়গুলো মানে ব্যবস্থা নিতে কিন্তু আসলে লিখিতভাবে অভিযোগ দেওয়া লাগে নির্বাচন কমিশনের কর্তৃপক্ষ বা স্থানীয় যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে কমিশনে অভিযোগ দিতে হয়, তারপরেই কিন্তু ব্যবস্থাপনা নিয়ে থাকে। কিন্তু এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া দীর্ঘক্ষণ হয়ে থাকে বলে দাবি করেন। এই প্রক্রিয়া যাতে ছোট করে তাৎক্ষণিক যাতে ব্যবস্থা নিতে পারে কমিশন, সেই বিষয়গুলো কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তাদের কিন্তু জানিয়েছেন। আমাতুল, এই ছিল আমার কাছ থেকে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ আপডেট। আমাতুল। শিমুল, আপনাকে ধন্যবাদ।
দর্শক, নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শিমুল খান। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক হতাশা ও অনিশ্চয়তার মধ্যেও নির্বাচন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, কিন্তু কিছু রাজনৈতিক দল বিভিন্ন দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চায়। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার রায় নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাইলে তার রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ইউসুফ আলী রিপোর্ট। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক হতাশা ও অনিশ্চয়তার মাঝেও আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটি ভণ্ডুল করতে ষড়যন্ত্র করছে একটি মহল। সম্ভাবনা দেখা দিয়েছে যে ২৬ ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। তিনি বলেন, ফেসিবাদের বিচার যাতে সম্পন্ন করা না যায় সেই লক্ষ্যে পরিকল্পিত নীলনকশা প্রস্তুতের অপচেষ্টা চলছে। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো বড় কোনো অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। এসব হতাশা থেকে দেশের মানুষকে রক্ষা করতে রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যেন কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। গোটা জাতি সংস্কারের পক্ষে, কেউ যদি সংস্কারের বিপক্ষে যায় তাহলে জাতি তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, একটি দলকে খুশি করার জন্য প্রশাসনের রদবদল চলছে, যা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত বাধাগ্রস্ত করছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আহ্বান জানান তিনি। রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামী আন্দোলন সহ ৮ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষা আংশিক পূর্ণ হয়েছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া দরকার ছিল বলেও জানান গোলাম পরওয়ার। প্রশাসনে যেভাবে রদবদল চলছে, পছন্দ মতো ডিসি, ইউনো, পুলিশ কর্মকর্তাদের যখন তখন এই এক সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল শুরু হয়েছে। এটা লেভেল প্লেইং ফিল্ড, মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের 5 দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য কোনো গোপন সলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। গোটা জাতি সংস্কারের পক্ষে, আর যদি কেউ এটার বিপক্ষে যায়, জাতি নিশ্চয়ই তাদেরকে প্রত্যাখ্যান করবে। জাতীয় নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্ত ইতিবাচক হলেও গণভোটের জন্য উত্থাপিত বিষয়াবলীর ওপর একটি শব্দে মতামত প্রদান অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাতীয় ঐক্যমত কমিশনের ধারাবাহিক বৈঠকের পর যেভাবে চলে এসো না চাকরিতে হয়েছে জুলাই সনদ সংক্রান্ত আগে, সে তার প্রতিপালন ঘটেনি। এটা আবার নতুন সংকট তৈরি করেছে বলেও মন্তব্য করেন সাইফুল হক। গণভোটের প্রশ্ন বা বিষয়বলী উত্থাপনের কারণে যদি গণভোট না জয়যুক্ত হয় তখন কি হবে? আমরা স্পষ্টভাবে মনে করি জুলাই সনদকে এ ধরনের ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তা হবে আত্মঘাতী। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে
সংবিধান সংশোধনের যেসব বিষয়ে সকল দলের মতৈক্য রয়েছে, কেবল সেসব বিষয়ে গণভোট অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বাকি বিষয়সমূহ পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের উপরে ছেড়ে দেওয়া দরকার। রাজধানীর রায়ের বাজারে গণকবরে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম 5 ডিসেম্বর দেশে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি এই কথা জানান। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আগামী 5 ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক টিম আসবে। শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া 7 ডিসেম্বর শুরু হবে। রায়ের বাজারে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। আপনারা জানেন যে আগামী 5 ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টরা বাংলাদেশে আসবেন এবং আশা করা যাচ্ছে যে 7 ডিসেম্বর থেকেই এই গণকবরে যারা আছেন, যে শহীদরা আছেন, তাদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এখানেই অস্থায়ী মর্গ স্থাপন করে সিআইডি মূলত এটা বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে। এখানে অস্থায়ী মর্গ স্থাপন করে, এখানেই টেন্ট স্থাপন করে এই কাজ শুরু হবে। জাতীয় এবং আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টদের মাধ্যমে ফরেনসিক করার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের সকল শহীদদের আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং তারা আমাদের শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত হবে। হাফ ভাড়া নিয়ে ছাত্র ও বাস শ্রমিকদের সাথে সংঘর্ষের জেরে বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে রাজধানী সহ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কোনো গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়নি। গতকাল শনিবার সন্ধ্যায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাস ভাঙচুর হয়। একই সময় বাসের কাউন্টারও ভাঙচুর করা হয়। এ সময় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ টার্মিনাল এলাকায় 2 ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনী উপস্থিত হলে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হলেও বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, হাফ ভাড়া দেওয়ার সময় বাসের সুপারভাইজার অশালীন আচরণ করে। এ নিয়ে তাদের মধ্যে তর্কের এক পর্যায়ে তাদের উপর হামলাও করা হয়। আর বাস মালিকরা দাবি করেছেন প্রায় 200 বাস ভাঙচুর হয়েছে। কালকে যে ঘটনা ঘটছে, যা আমাদের বরিশালের ইতিহাসে এই প্রথম। এর আগে আমাদের বরিশাল টার্মিনালে এই ধরনের কোনো ঘটনা জীবনে কোনোদিন ঘটেনি। আমরা এই প্রথম দেখছি যে মসজিদ পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পায়নি। এমন কোনো গাড়ি নেই যে গাড়ি তারা ভাঙচুর করে নেয়। ঘটনা ঘটছে, এটা আসলেই অত্যন্ত দুঃখজনক। আমার শ্রমিক অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে এবং আমাদের মালিক সমিতি কাউন্টার অফিস মিলাইয়া প্রায় 2 কোটি টাকার প্রাণ ক্ষতি হয়েছে। কালকে আমরা বাসায় গেলাম, দেখলাম। এখন আমরা সিদ্ধান্ত নেব, বসবো এবং বিএম কলেজের স্যারেরা নাকি আসবে, আমি শুনছি যে তারা ওই ছাত্রদেরকে শেষে নিয়ে গেছে। তবে আমাদের কিছু ভাইরা গেছিল যে তাদের সাথে কথা বলে মিটমেট করবে এবং তারা সেটা মানে নাই। তারা ফার্স্টে গায়ে হাত দিয়েছে, তারপরে আমাদের আরও কিছু ভাই গেছে, তাদের গায়ে হাত দিয়েছে। তো গতকালকে আমাদের এক ভাই, তার সাথে হাফ ভাড়া নিয়ে একটা ঝামেলা হয়েছে। তারপরে সেইটা জানতে গেছে আমাদের কিছু শিক্ষার্থীরা, তাদেরকে ওইখানে বসে তাদের উপরে হামলা করছে শ্রমিকরা, যার কারণে বিএম কলেজ সেইটা প্রতিরোধ করতে গেছে, তাদের উপর ইটপাটকেল মারছে। আমাদের প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে কালকে এবং আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তাদের কাছে যদি আমরা হাফ ভাড়া বলি, তখন তাদের ব্যবহার পুরোপুরি উল্টো হয়ে যায়। সিট থাকার পরেও শিক্ষার্থীদেরকে তারা সিট দিতে চায়। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বরিশাল বিএম কলেজের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, গতকালের সংঘর্ষ নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন আমাদের জানাবেন। গতকাল থেকেই কিন্তু বরিশাল সহ অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সকল রুটের পরিবহন কিন্তু বন্ধ রয়েছে এবং একই পরিস্থিতিতে কিন্তু বিএম কলেজেও কিন্তু আসলে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এবং শিক্ষার্থীরা দফায় দফায় তারা তাদের প্রতিবাদ কর্মসূচি কিন্তু চালিয়ে গেছে। এই মুহূর্তে বরিশালের বিএম কলেজের 0 পয়েন্টে আছি, যে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে অবস্থান বা তারা শান্তিপূর্ণ যে কর্মসূচি সেটি কিন্তু পালন করেছে। আমাদের সাথে এর আগেও কথা বলেছে, তারা বলছে যে কোনোভাবেই আসলে তারা কোনোভাবে এই
এই বাস ভাঙচুর বা যে অপ্রীতিকর ঘটনা বা হামলা মামলার সাথে কিন্তু তারা জড়িয়ে ছিল না। তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করতেছিল। তাদের এক শিক্ষার্থীকে হাফ ভাড়া প্রতিবাদে মারধর করায় তারা কিন্তু আসলে প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু সেখান থেকে একটি তৃতীয় পক্ষ এসে কিন্তু এই বাস ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এবং বাস মালিক সমিতি তারা দাবি করছে যে বেশ কিছু প্রায় শতাধিক বাসের কথা তারা বলছে যে ভাঙচুর হয়েছে বা বেশ কিছু কাউন্টার ভাঙচুর হয়েছে। আর অপরদিকে শিক্ষার্থীরা দাবি করছে এতগুলো আসলে না, সংখ্যা আরো কম। তবে আমি এই মুহূর্তে একজন শিক্ষার্থী রয়েছে যেটা প্রতিবাদ করছে, একটু কথা বলে জানতে চাইবো এই যে আসলে পাল্টাপাল্টা অভিযোগ চলে আসছে বাস ধর্মঘট নিয়ে বা বাসের যে ভাড়াকে কেন্দ্র করে, আসলে বিষয়টা কি হয়েছিল সংক্ষেপে একটু বলবেন। ধন্যবাদ। গতকালকে আপনারা আমাদের হিজলা মুলাদি রুটে আমাদের একটি সাধারণ শিক্ষার্থী গতকালকে তার পরীক্ষা ছিল, সেই পরীক্ষাকে উদ্দেশ্য করে কেন্দ্র করে তিনি বরিশালে আসতেছিল। তো সেখানে যারা বাসের যে হেল্পার ছিল, সেই হেল্পার বাস ভাড়া হাফ ভাড়া যে শিক্ষার্থীদের যেটা নোটিশ জারি করা হয়েছিল বাস টার্মিনাল পক্ষ থেকে, তারা সেটাকে মান্য করেনি, বরঞ্চ বিষয়টাকে তারা কোনো মতেই তারা অ্যাকসেপ্টেবল না করে তারা আমাদের শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে তাদেরকে প্রথম অবস্থায় তাদেরকে আহত করেছে বাস থেকে নামিয়ে। দ্বিতীয় পর্যায়ে আমাদের বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা তারা জানতে পেরে 5 থেকে 6 জন তারাও গিয়েছিল বিষয়টা জানার জন্য। যখনই জানতে গিয়েছিল তখনই তাদের উপরে আবার হামলা করা হয়েছে। তৃতীয় দফায় যখন কলেজের সবাই জানতে পারে যে এই ঘটনা ঘটেছে, তখন সেখানে বাস শ্রমিকরা যারা পূর্ব ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর যারা রয়েছে, যারা বাস স্ট্যান্ডে ঘাপটি মেরে বসে আছে, তারা এসে আবার তৃতীয় দফায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর তারা হামলা চালিয়েছে। সে হামলা চালানোতে 25 জনের থেকে অধিক বেশি শিক্ষার্থীরা তারা আহত হয়েছে। বর্তমানে তারা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তো আমাদের প্রথমত দাবি হচ্ছে যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি যে এখানে আমাদের হাফ ভাড়া যেহেতু বাস টার্মিনালের সভাপতি সেক্রেটারি কর্তৃক যেখানে অনুমোদিত, সেখানে হেল্পাররা বাস ড্রাইভাররা কেন সেটাকে নিবে না? তারা যেহেতু এটাকে অমান্য করেছে সেই জন্য আমরা সেটা নিয়ে কথা বলেছি, কিন্তু তারা আমাদেরকে সাথে ভালো আচরণ না করে তারা আমাদের উপরে হামলা করেছে। ধন্যবাদ। যেমনটা তিনি জানাচ্ছিলেন, যেমনটা শুনলেন, পাশাপাশি একটু তথ্য দিয়ে রাখছি, শিক্ষার্থীরা বলছে যে তারা কিন্তু আসলে হাফ ভাড়া কিন্তু তাদের দয়া নয়, এটা তাদের অধিকার। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বা কলেজের যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে হাফ ভাড়ার আওতায় বা যেভাবে এই কর্মসূচিটা বা যেভাবে নির্ধারণ করে মালিক, শ্রমিক বা প্রশাসন, তারা সেটা দেখতে কিন্তু রাজি রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু বরিশালে জানেন যে আসলে গতকাল থেকে অভ্যন্তরীণ সহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এখন অবধি পর্যন্ত সাধারণ যাত্রীরা রয়েছে কিন্তু চরম দুর্ভোগে। পরবর্তী কি সিদ্ধান্ত হয় আমি আসলে আপনাকে পরবর্তীতে আরো আপডেট জানাতে পারবো। তো পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল বিএম কলেজের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিক্ষোভ মিছিলে হাজারো জনতার উপস্থিতি কিংবা রাজপথ বন্ধ করে ভাঙচুর জ্বালাও পোড়াও না করলে সাধারণত দাবি আদায়ের আন্দোলন উঠে আসে না গণমাধ্যমে। ফলে এমন অনেক ক্ষুদ্র প্রতিবাদী কর্মসূচি থেকে যায় সবার অলক্ষ্যে। আর তাই তো দিনের পর দিন যারা দাবি আদায়ে কাটিয়ে দেন রাজপথে, আজ তাদেরই না বলা কথা তুলে ধরছেন জাহিদ আহমেদ বাবু তার বিশেষ প্রতিবেদনে। দেশের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের দাবি আদায়ের অন্যতম কেন্দ্রস্থল রাজধানীর জাতীয় প্রেস ক্লাব, কিন্তু অধিকার আদায়ের সেই তীর্থস্থানটি এখন যেন পরিণত হয়েছে মানবতার জীবনযাপনের কেন্দ্রস্থলে, যেখানে এক টুকরো আশাকাঙ্ক্ষা কিংবা এক টুকরো স্বপ্ন পূরণে তারা দিনের পর দিন, এমনকি মাসের পর মাস সড়কের পাশে এভাবেই শুয়ে বসে পার করছেন অধিকার আদায়ের প্রশ্নে। এখানে সরকারি চাকরির জাতীয়করণ, বেতন, পে স্কেল বাস্তবায়ন ও অন্যান্য সুযোগ সুবিধা আদায়ের জন্য এই স্থানটিতে থেমে নেই দীর্ঘ অবস্থান কর্মসূচি ও মানববন্ধনও। আজকে 34তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান ধর্মঘট পালন করতেছি। আমাদের দাবি, আমাদের বেতন ভাতার ব্যবস্থা করে দিলে আমরা চলে যাব, আর যদি বেতন ভাতার ব্যবস্থা না করে তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে আমাদের এটাই বাড়ি, এটাই ঘর, এটাই সব। চলতি মাসের 9 তারিখ থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে বাধ্য হই। যতদিন নাগাদ আমাদের জাতীয়করণ ফিরিয়ে না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব।
শুধু তাই নয়, দেশের মাদ্রাসা শিক্ষক সমাজের পাশাপাশি জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট করছে দেশের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরাও। আজকে 21তম দিন এখানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। সারা বাংলাদেশে 1772টা প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্তির দাবিতে, এটা আমাদের 23তম আন্দোলন। এমপিও এবং প্রজ্ঞাপন ছাড়া আমরা ঘরে ফিরবো না, এখানেই আমরা লাশ হতে এসেছি যদি না এমপিও না পাই। অপরদিকে এক নীরব প্রতিবাদের ভাষা সম্বলিত ব্যানার দেয়ালে সাটিয়ে পরিবেশ, নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষায় এখানে আবার প্রতীকী অনশনও করেন কেউ কেউ। আগামী যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, যেই দলই হোক, স্বতন্ত্র প্রার্থী হোক, দলের মধ্যে হোক, যেই প্রার্থী হোক, তারা যাতে পরিবেশ, নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষার অঙ্গীকারটা করে, এইটাই আমার চাওয়া। তারা বলছেন, যে লক্ষ্য নিয়ে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ, সেই লক্ষ্য বাস্তবায়নে তাদের দাবিগুলো সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারের মধ্যে অন্তর্ভুক্ত থাকাটা এখন সময়ের দাবি। জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত বিভিন্ন শ্রেণী ও পেশার এসব মানুষ বলছেন, এখন সময় এসেছে অধিকার আদায়ের। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ফেনীর দেওয়ানগঞ্জে 25 বছরের সঞ্চিত ময়লার স্তূপ আজ পরিণত হয়েছে গুরুতর স্বাস্থ্য ঝুঁকির উৎসে। দুর্গন্ধ, ধোঁয়া ও দূষণে নাজেহাল 4 গ্রামের মানুষ। শ্বাসকষ্ট থেকে শিশু মৃত্যু বিপর্যয় ঘনাচ্ছে প্রতিদিন। স্থায়ী সমাধানের দাবিতে এলাকাবাসীর একটাই আহ্বান, ঘনবসতিতে নয়, ময়লার স্থানান্তর এখনই। প্রতিনিধি আমিন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। এ যেন এক ময়লার পাহাড়। দীর্ঘ 25 বছরেরও বেশি সময় ধরে ফেনীর দেওয়ানগঞ্জ এলাকায় জমে উঠেছে পৌরসভার ময়লার স্তূপ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, বিপন্ন হচ্ছে আশপাশের হাজারো মানুষের জীবনযাপন। ফেনী শহরের সমস্ত ময়লা বছরের পর বছর ধরে ফেলা হচ্ছে এখানেই। আমতলী, ধর্মপুর, দেবীপুর ও ছাড়িপুর এলাকার মানুষ প্রতিদিন সহ্য করছেন দুর্গন্ধ, ধোঁয়া ও দূষিত বায়ুর যন্ত্রণা। এলাকাবাসীর অভিযোগ, এখানে বসবাসকারীদের মধ্যে শ্বাসকষ্ট, অ্যালার্জি, শিশু মৃত্যু ও পানিবাহিত রোগ এখন নিত্যসঙ্গী। তাদের দাবি, অনেক আগে থেকেই ছড়াচ্ছে এই দুর্গন্ধ। স্থানীয়দের অভিযোগ, বহুবার পৌর কর্মকর্তাদের জানালেও কোনো ব্যবস্থা হয়নি। আমরা কিন্তু অনেক লাঞ্ছনা ভোগ করতেছি এবং অনেকে এটা দুর্গন্ধে ক্লান্ত হয়ে যাইতেছে। আমরা তো বহুবার বলি আমরা বহুবার কোনো লাভ নাই। যতবার বলি কেউ আসেও না, শিক্ষায়ও না, সংস্কারও করে। পৌরসভার অধীনে পরিচালিত এই ময়লা ফেলার স্থানটি এখন পরিণত হয়েছে এক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির কেন্দ্রে। এই রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাই, বাসা আমরা হেঁটে দিই, তারপরে গাড়ি ঘোড়া চালাইলে যাত্রীরা বমি করে দেয় গাড়িতে, দুর্গন্ধ, আমরা গাড়ি চালাইতে পারি না। বেসিকে যাত্রীগুলা এদিকে দিকে আসে না, ওই হাই রোড ময়ফাল দিয়ে বেশি গাড়ি আসি ঢুকে, এদিক দিয়ে ময়লা দুর্গন্ধের কারণে যাত্রী আসে না। এই রোড গুলা বা এই জায়গাটাকে যেন সংস্কার করে এবং আমরা যারা সাধারণ নাগরিক আছি আমাদের জন্য এটা খুব কল্যাণকর হবে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দূষিত পরিবেশে দীর্ঘদিন বসবাস করলে শুধু শারীরিক নয়, শিশুদের মানসিক বিকাশেও মারাত্মক প্রভাব ফেলতে পারে। দেওয়ানগঞ্জের যে ডাম্পিং গ্রাউন্ড আছে, এখানে খুব শীঘ্রই 25 পৌরসভা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন একটি প্রকল্প আছে এবং অচিরেই সেটি নিয়ে আমাদের কাজ হবে, আপনারা দেখবেন। তবে স্থানীয়দের দাবি, শুধু প্ল্যান্ট নয়, দেওয়ানগঞ্জের এই ময়লার স্তূপটিকে ঘনবসতি এলাকা থেকে দ্রুত স্থানান্তর করা প্রয়োজন। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। লিবিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আল খুমস উপকূলে 2টি অভিবাসীবাহী নৌকা ডুবে 4 জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে দেশটির রেড ক্রিসেন্ট এ তথ্য জানায়। সংগঠনটি জানায়, প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশের 26 জন অভিবাসী। তাদের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় নৌকাটিতে 69 জন ছিলেন। এর মধ্যে 2 জন মিশরীয় এবং 67 জন সুদানি নাগরিক। তাদের মধ্যে 8 জন শিশু ছিল। তবে দুর্ঘটনা কবলিত 2 নৌকায় থাকা 95 জনের মধ্যে বাকি 91 জনের সবাইকে জীবিত উদ্ধার করা গেছে কিনা এ বিষয়ে কোনো তথ্য এখনও জানা যায়নি। রেড ক্রিসেন্ট আরও জানায়, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। দলটি মরদেহ উদ্ধার ও জীবিতদের উদ্ধার করে চিকিৎসা সেবা প্রদান করে। 2টি নৌকায় গত বৃহস্পতিবার রাতে দিনাজপুরে এবার আগাম শীতের প্রভাব পড়তে শুরু করেছে। দিনে রোদ থাকলেও রাতের হিমেল হাওয়া আর সকালবেলার ঘন কুয়াশা জানিয়ে দিচ্ছে উত্তরের এই জেলায় শীত এসেছে বেশ আগে ভাগেই। শীতের এই পরিবর্তন যেমন প্রকৃতিতে এনে দিয়েছে স্নিগ্ধতা, তেমনই কাবু করে দিচ্ছে খেটে খাওয়া মানুষদের। দিনাজপুর প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। হিমালয়ের পাদদেশে অবস্থান যেন দিনাজপুরকে প্রতি বছরই দেশের অন্য সব জেলার আগে
শীতের বার্তা শুনিয়ে দেয়। এবারের চিত্র ভিন্ন নয়। ভোরবেলায় শিশিরের ধানক্ষেত জ্বলজ্বল করে, কুয়াশায় ঢাকা রাস্তায় যেন প্রকৃতি নিজেই শীতের আগমনী সুর তোলে। দিনে রোদের উষ্ণতা থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে হাওয়া হয়ে ওঠে কনকনে। তাই ঘরে ঘরে শুরু হয়ে গেছে শীতের প্রস্তুতি। আলমারি থেকে বের করা হচ্ছে কম্বল, সোয়েটার আর উলের চাদর। শহরের চায়ের দোকানে ধোয়া ওঠা চায়ের কাপে জমেছে মানুষের ভিড়। সকালবেলা কুয়াশায় দেরিতে অফিসের কাজে বাইরে আসি, পাশাপাশি রাতের বেলা কম্বল নিয়ে থাকতে হয়। 3-4 দিন থেকে ঠান্ডা বেশি, রাত্রে খুব প্রচন্ড ঠান্ডা, সকালেও ঠান্ডা। প্রাইভেটে যাই, একটু ঠান্ডা পড়ে, আর আবার দুপুরে রোদ উঠে, আবার সন্ধ্যায় ঠান্ডা হয়। কিন্তু প্রকৃতির এই পরিবর্তন সবাইকে আনন্দ দেয় না। শীত মানেই চিন্তার নতুন চাদর গায়ে চাপা পরে নিম্নয়ের মানুষের। সরকারি সহায়তা ও স্থানীয় উদ্যোক্তাদের দিকে তাকিয়ে তারা দুপুরবেলা উঠে করে সন্ধ্যে ঠান্ডা করে, কম্বল দিলে ভালো হয়। সকালে কুয়াশা, আমরা ঘরে শীতটা একটু বেশি বোঝা যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে দিন ও রাতের তাপমাত্রা টানা কমছে। গত কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে শীতের আগমন কিছুটা আগে হয়ে থাকে এবং শীতের প্রবণতাও তুলনামূলকভাবে বেশি হয়। সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে যে বর্তমানে উত্তরের যে হিমেল বায়ুপ্রবাহ সেটি এই অঞ্চলে সক্রিয় রয়েছে, যার ফলে মৃদু শীতের যে অনুভূতি সেটি বিরাজমান রয়েছে। দিনাজপুরের আগাম শীতের এই করানারা যেন প্রকৃতির নীরব ভাষায় বলা এক বার্তা। ঋতু বদলায় কিন্তু মানুষের দৈনন্দিন সংগ্রাম একই থাকে। তাই এই সময়ে শুধু প্রকৃতি উপভোগ নয়, দরকার সমাজের প্রতি আরও মানবিক দায়িত্ববোধ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব মধ্যপ্রাচ্যের জ্ঞানের ভান্ডার কাতার লাইব্রেরির খবর দিয়ে। মধ্যপ্রাচ্যের জ্ঞান, সংস্কৃতি আর ইতিহাসের সংরক্ষণে এক অনন্য নিদর্শন কাতার জাতীয় লাইব্রেরি। এটি শুধু একটি পাঠাগার নয়, বরং কাতারের শিক্ষা, গবেষণা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। দোহায় অবস্থিত এই লাইব্রেরি আজ বিশ্বের অন্যতম আধুনিক জ্ঞান কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিনিধি নাহিদ ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। কাতারের দোহায় শিক্ষানগরীর হৃদয়ে দাঁড়িয়ে থাকা বিশাল এক স্থাপনা কাতার জাতীয় লাইব্রেরি। ভবিষ্যতের জ্ঞান চর্চার প্রতীক হয়ে উঠেছে এই গ্রন্থাগারটি। 2012 সালের কাতার ফাউন্ডেশনের উদ্যোগে লাইব্রেরির যাত্রা শুরু হয়। 17 সালের নভেম্বরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয় এই লাইব্রেরি। বিশ্বখ্যাত ডাচ স্থপতি রেম কুলহাস এই ভবনের নকশা তৈরি করেন। কাচে মোড়ানো এই ভবনের ভেতরে রয়েছে এক প্রশান্ত পরিবেশ। এখানে একসঙ্গে পড়াশোনা করতে পারেন হাজারো পাঠক ও গবেষক। 1 মিলিয়নেরও বেশি বই এবং 5 লক্ষাধিক ডিজিটাল রিসোর্স সমৃদ্ধ এই লাইব্রেরি আধুনিক প্রযুক্তির সুবিধায় সবার জন্য উন্মুক্ত। লাইব্রেরির সবচেয়ে আকর্ষণীয় অংশ হেরিটেজ লাইব্রেরি। এখানে সংরক্ষিত আছে ইসলামিক ও আরবি সভ্যতার বিরল দলিল, মানচিত্র এবং শতাব্দী প্রাচীন পাণ্ডুলিপি। মধ্যপ্রাচ্যের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে গবেষণায় এটি এক অনন্য সম্পদ ভাণ্ডার। এছাড়াও বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র। কাতার জাতীয় লাইব্রেরি শুধু গবেষক নয়, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। সদস্যরা বিনামূল্যে বই ধার নিতে, ই-বুক পড়তে, অনলাইন রিসোর্স ব্যবহার করতে পারেন। শিশুদের জন্য নিয়মিত গল্প পাঠ, গেমস ও সৃজনশীল কর্মশালার আয়োজন করা হয় এই লাইব্রেরিতে। এছাড়াও এখানে প্রায়ই অনুষ্ঠিত হয় প্রদর্শনী, আলোচনা সভা ও বই প্রকাশনা অনুষ্ঠান, যা কাতারের সাংস্কৃতিক জীবনের অংশ হয়ে উঠেছে। ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন অনলাইন প্ল্যাটফর্মে হাজারো একাডেমিক জার্নাল ও ইবুক সরবরাহ করছে। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে বই পড়ার সুযোগ পাচ্ছেন সদস্যরা। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।